হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো আমরা তোমাদেরকে নতুন আরেকটা লেকচারে ওয়েলকাম করতেছি। আজকে হচ্ছে হলো আমরা ইলেকট্রিক্যাল মেশিন যে লেকচার সিরিজটা শুরু করছি, আমি সেই লেকচার সিরিজের চ্যাপ্টার 1 ইন্ট্রোডাকশন টু দ্য মেশিনারি প্রিন্সিপালস, এই চ্যাপ্টারের লেকচার 2 তে আমরা হচ্ছে হলো আজকে আলোচনা করব। সেই আলোচনার টপিকটা হচ্ছে হলো ম্যাগনেটিক সার্কিট, যেটা হচ্ছে লেকচার 1 এ আমরা হিন্টস দিছিলাম, রাইট? লেকচার 1 এ বলে রাখছিলাম যে আমরা আজকে কি পড়বো। সো চলো আমরা শুরু করি। সেই লেকচার 1 যেখান থেকে পড়ছি সেম এখান থেকে শুরু করতেছি আমরা। তাহলে এখানে পর্যন্ত আমরা ফাই ইকুয়াল টু বি এ এটা আমরা বের করছি, ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি, ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি, আর একটা হলো ম্যাগনেটিক ফ্লাক্স। তিনটা কোয়ান্টিটি আমরা বের করে রাখছি আগেই, ঠিক আছে? সেই তিনটা যদি আমরা একটু মনে করে দিতে চাই, একটা হচ্ছে হলো ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি এইচ ইকুয়াল টু এন আই ডিভাইডেড বাই এল সি, কোর লেন্থ যেটা সেটা। আর বি ইকুয়াল টু ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি ইকুয়াল টু মিউ ইন্টু এইচ, মিউ ইন্টু এইচ। তো এখানে এটা জাস্ট মিউ বসালেই হবে। তারপরে হলো ফ্লাক্স হচ্ছে বি এ। এখানে সব জায়গায় কন্ডিশনটা হচ্ছে হলো ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি বি হচ্ছে কনস্ট্যান্ট, মানে এখানে হচ্ছে একটা ইন্টিগ্রেশন ছিল, সেই ইন্টিগ্রেশনটা থেকে আমরা বি কে কনস্ট্যান্ট ধরে সেটা বের করে নিয়ে এসে এই কন্ডিশনটা ফুলফিল করে তারপরে এটা আমরা করছিলাম, রাইট? সো চলো আমরা আজকে শুরু করি হচ্ছে ম্যাগনেটিক সার্কিটস। তো ম্যাগনেটিক সার্কিটটা কি? ম্যাগনেটিক যে ম্যাটেরিয়ালগুলো আছে, ম্যাগনেটিজম যেখানে কাজ করবে ওইখানকার সবকিছু নিয়ে আমরা একটা সার্কিট চিন্তা করতে পারি, সেটাকে আমরা ইলেকট্রিক্যাল সার্কিটের সাথে কম্পেয়ার করব। যেমন ধরো আমরা ইলেকট্রিক্যাল সার্কিটে কি পড়ে আসছি, ভি ইকুয়াল টু আইআর, ওহমস ল, যেটা একদম বেসিক ওহমস ল, যার উপরে বেস করে হচ্ছে দুনিয়ার সকল ইলেকট্রিসিটির যত ল আছে, কিরশফস ল বলো, মেশ অ্যানালিসিস বলো, নোডাল বলো, যত ল আছে, ম্যাক্সিমাম পাওয়ার থিওরেম, সবকিছু এই ওহমস লর উপরে ডিপেন্ড করে দাঁড়িয়ে আছে, রাইট? সেই ওহমস ল হচ্ছে ভি ইকুয়াল টু আইআর, যেখানে ভি হচ্ছে ভোল্টেজ বা ইএমএফ বা ইলেকট্রোমোটিভ ফোর্স, আর আই হচ্ছে হলো কারেন্ট অথবা ফ্লো অফ দা পজিটিভ চার্জ, আমরা উল্টাভাবে বললে হচ্ছে ইলেকট্রনের চার্জ ফ্লো বলতে পারি, রাইট? আর হচ্ছে রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স হচ্ছে কি, যেটা হচ্ছে হলো আমাদের ইলেকট্রিসিটিকে বাধা দেয়, যেটার সোর্স হচ্ছে মেইনলি ইন্টারনাল যে কলিউশন গুলো আছে, সেই ইন্টারনাল কলিউশন থেকে হচ্ছে হলো আর এর উৎপন্ন বা রেজিস্ট্যান্সের উৎপন্ন হয়ে থাকে। তো সেদিকে আমরা না যাই, আমরা এই সূত্র তো জানি। তো আমরা এখানে এখন এই যে ইলেকট্রিসিটি বা ইলেকট্রিক সার্কিটগুলোতে আমরা ভিগুল আয়ার যেটা ইউজ করি, সেটার ইকুইভ্যালেন্ট আমরা ম্যাগনেটিকে চিন্তা করতে পারি এফ ইকুয়াল টু এন আই। সরি, এফ ইকুয়াল টু এন আই না, আর একটু সামনে যাবো আমরা। আমি এটা এফ ইকুয়াল টু এন আই এটা কি এটা বলে নিই। তাহলে দেখো, এখানে আমাদের বি ছিল হচ্ছে কি ভোল্টেজ। ভোল্টেজ মানে হচ্ছে হলো কোন একটা সার্কিটে যে কারেন্ট ফ্লো করে, সেই কারেন্টটা তৈরি করে কিন্তু এই ভোল্টেজের মাধ্যমে। আমরা কোন একটা ভোল্টেজ সোর্স কানেক্ট করলে তারপরে আমরা কি করতে পারি, একটা কারেন্ট আমরা পাই, নাইলে কারেন্ট পাই না। তার মানে এই কারেন্টের যে সোর্স, এই কারেন্টের কারণটা হচ্ছে বা সোর্সটা হচ্ছে কি এই ভোল্টেজ ভি, রাইট? তো আমরা ঠিকভাবে ঠিক একইভাবে ম্যাগনেটিক যে সার্কিটটা লাস্টে যেটা আমরা দেখে গেছিলাম, ম্যাগনেটিক যে এক্সাম্পলটা, আমি এই যে এটাতে হচ্ছিল আমরা কি দেখছিলাম, এখানে ম্যাগনেটিজমের যে সোর্স বা ম্যাগনেটিজম তৈরি হওয়ার কারণ কি ছিল, এই কারেন্ট, রাইট? এই কারেন্ট, এবং এই কারেন্ট কয়টা টার্ন নিয়ে এটা পাস করে চলে যাচ্ছে তার উপরে নির্ভর করতেছিল। তাইলে এখানে যে ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হচ্ছে বা ম্যাগনেটিজম তৈরি হচ্ছে বা ম্যাগনেটিক যত প্রপার্টি আসতেছে, সবকিছুর সোর্স হচ্ছে হলো কারেন্ট, রাইট? কারেন্ট ফ্লো। তাহলে এই কারেন্ট ফ্লোর ফলে যেই ম্যাগনেটিক ইয়াটা তৈরি হয়েছিল, ফিল্ড ইন্টেন্সিটি, সেটা আমরা এইচ বের করছিলাম লাস্টের দিন। সো আমরা এখন আজকে এই যে এন আই, এটা ইকুয়াল টু একটা নাম দিতে চাচ্ছি, যেটা হচ্ছে হলো এম এম এফ বলে এটাকে, ম্যাগনেটোমোটিভ ফোর্স। ম্যাগনেটোমোটিভ ফোর্স, ইএমএফ ভোল্ট ইলেকট্রোমোটিভ ফোর্স, আর এটা হলো ম্যাগনেটোমোটিভ ফোর্স। ইএমএফ হচ্ছে কি, ইএমএফ হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স, মানে ইলেকট্রনকে মুভ করানোর জন্য যে ফোর্সটা কাজ করে সেটা। আর ম্যাগনেটোমোটিভ ফোর্স হচ্ছে হলো ম্যাগনেটিক ফ্লাক্সকে মুভ করানোর জন্য যে ফোর্স কাজ করে, সেই ফোর্সটা হচ্ছে হলো ম্যাগনেটোমোটিভ ফোর্স। তাহলে এই যে কারেন্ট ফ্লো হওয়ার ফলে যে এখানে ম্যাগনেটিক যে ফ্লাক্স তৈরি হয়, সেটা যখন ফ্লো করা শুরু করে, সেই ফ্লো রেট বা এইগুলা কার উপর নির্ভর করবে, কারেন্টের উপর নির্ভর করবে। সেই কারেন্টটার কে আমরা একটা এখন থেকে কোয়ান্টিটি দিয়ে নাম দিচ্ছি এন আই ইকুয়াল টু, এটা হচ্ছে ম্যাগনেটোমোটিভ ফোর্স। এটাকেই হচ্ছে বইয়ে ওই এফ দিয়ে প্রকাশ করা হয়েছে, এই যে এফ, ম্যাগনেটোমোটিভ ফোর্স, এই যে ম্যাগনেটোমোটিভ ফোর্স। তাহলে এই এফটাকে আমরা কিভাবে লিখবো, একটু বাঁকা করে লিখবো আর কি, ঠিক আছে? একটু লিখলেই হলো কোনো রকম। তাহলে এই হচ্ছে আমাদের এফ ইকুয়াল টু কি এনআই। তাহলে ইফেক্টিভ, এটা হচ্ছে ইফেক্টিভ কারেন্ট বা আইনেট, যেটা সেই আইনেটকে আমরা ম্যাগনেটোমোটিভ ফোর্স হিসেবে নাম দিচ্ছি। তাহলে এটা কার সাথে রিলেটেড? ভোল্টেজের সাথে রিলেটেড, মানে ভোল্টেজের ইকুইভ্যালেন্ট কোয়ান্টিটি হচ্ছে হলো ম্যাগনেটোমোটিভ ফোর্স। এটা হচ্ছে হলো ইলেকট্রোমোটিভ ফোর্স, আর এটা হলো ম্যাগনেটোমোটিভ ফোর্স। তো দুইটা হচ্ছে, এটা হলো ইলেকট্রিক সার্কিটের জন্য আর এটা হলো ম্যাগনেটিক সার্কিটের জন্য, দুইটা ইকুইভ্যালেন্ট, দুইটার কাজ সিমিলার।
আর এটা ইউনিট বুঝতেই পারতেছো, এন হচ্ছিল টার্ন নাম্বার আর আই হচ্ছিল কারেন্ট, সেজন্য এটা ইউনিট হবে অ্যাম্পিয়ারস টার্ন। তারপর আসো, এই যে ম্যাগনেটোমোটিভ ফোর্সটা পাচ্ছি, সেই ম্যাগনেটোমোটিভ ফোর্সের পোলারিটি কোন দিকে হবে, ম্যাগনেটোমোটিভ ফোর্সের পোলারিটি একটু বোঝার ট্রাই করি। তাহলে ম্যাগনেটোমোটিভ ফোর্সের যে সিম্বলটা আমরা একটা ভোল্টেজ সোর্সের মতোই ড্র করব, বাট এই প্লাস মাইনাস যে দিব, কোন দিকে প্লাস দিব কোন দিকে মাইনাস দিব, মানে কোন দিক থেকে ফ্লাক্স বের হবে কোন দিক থেকে ফ্লাক্স প্রবেশ করবে, মানে কারেন্টের মতো আর কি। এখানে কারেন্টের সমতুল্য হচ্ছে হলো ফ্লাক্স। তা আসো এখন এই যে এখানে আমরা এই চিত্রটা কি দেখতে পাচ্ছি, এই দিক দিয়ে কারেন্টটা গিয়ে এই দিক দিয়ে গিয়ে এই পাশ দিয়ে আবার ফেরত আসতেছে, রাইট? এই যে এভাবে করে রোটেট করতেছে, এই যে এভাবে করে রোটেট করে, এই যে নিচ দিয়ে এভাবে রোটেট করতে করতে নিচ দিয়ে এসে নিচ দিয়ে রোটেট করতে করতে এসে এই বরাবর গিয়ে এদিকে বের হয়ে যাচ্ছে। তাহলে আমাদের হাতের যে চারটা ফিঙ্গার আছে, এই যে যে থাম্ব ফিঙ্গার বাদ দিয়ে বাকি যে চারটা ফিঙ্গার আছে, সেই চারটা ফিঙ্গার দিয়ে যদি আমরা এই কয়েলটাকে টাচ ধরে ফেলি, তারপর আমাদের যে বৃদ্ধাঙ্গুলি বা থাম্ব যেটা আছে, এটা যেদিকে ডিরেকশনটা দিবে সেই দিকে হচ্ছে হলো ফ্লাক্সের ডিরেকশন হবে, রাইট? সেদিকে হচ্ছে হলো ম্যাগনেটোমোটিভ ফোর্স বা ফ্লাক্সের ডিরেকশন হবে। সেজন্য আমাদের এইটার ক্ষেত্রে এটা হলো প্লাস উপরে, নিচে মাইনাস। আরেকবার একটু বলি ডিরেকশনটা। কারেন্ট যে লুপ দিয়ে যাচ্ছে, যে টার্নগুলো দিয়ে যাচ্ছে, সেই টার্নগুলোতে আমরা যদি মার্কিং করি, এই যে কারেন্টটা কি হচ্ছে, এদিক দিয়ে ঢুকতেছে, এদিক দিয়ে যাচ্ছে, এদিক দিয়ে গিয়ে ওই পিছন দিয়ে ঘুরে আবার এদিক দিয়ে এসে আবার এদিকে যাচ্ছে, তারপর আবার পিছন দিয়ে ঘুরে এদিক দিয়ে এসে আবার এদিকে যাচ্ছে, সেম ভাবে এদিক দিয়ে ঘুরে এসে এখানে, এদিক দিয়ে ঘুরে এসে এদিক দিয়ে বের হয়ে যাচ্ছে, রাইট? তাহলে এই যে কারেন্ট যেদিকে যাচ্ছে, কারেন্টের ডিরেকশনে আমাদের এই চারটা আঙ্গুল রেখে যদি আমরা এই যে কোর যেটা আছে, যে আয়রন কোর যেটা ইউজ করা হচ্ছে, মেটাল যেটা ইউজ করা হচ্ছে, সেটাকে যদি আমরা ধরে ফেলি একদম গোল করে, তখন আমাদের বৃদ্ধাঙ্গুলি যেদিকে থাকবে, এই যে বৃদ্ধাঙ্গুলি এদিকে থাকবে, তখন এটার ডিরেকশনটা হবে উপরে পজিটিভ নিচে নেগেটিভ। এখন ধরো উল্টাভাবে কারেন্ট যাচ্ছে, উল্টাভাবে কারেন্ট যাচ্ছে কি বলতে, ধরো কারেন্টটাকে আমরা এদিক থেকে দিচ্ছি, এখন এখান থেকে কারেন্ট যদি দিই আমরা, তাহলে কি দেখতে পাবো, এদিক দিয়ে কারেন্ট ঢুকে এদিক দিয়ে এসে এই বরাবর গিয়ে আবার উল্টা হয়ে এসে এভাবে যাবে, রাইট? এভাবে যাবে, থাকবে সরি, এইভাবে গিয়ে এদিকে বের হয়ে যাবে। ওকে, এখন দেখো এই যে এই আঙ্গুলগুলা, এগুলাকে যদি আমরা কারেন্টের দিকে করতে চাই, তাহলে কারেন্টের দিকে যদি এগুলো করতে চাই, আমার এই হাতটাকে উল্টাইতে হবে, বৃদ্ধাঙ্গুলি তখন নিচের দিকে নামাইতে হবে। বৃদ্ধাঙ্গুলি নিচের দিকে নামালে এটার প্লাস হবে, হলো এই নিচে হবে প্লাস, উপরে হবে মাইনাস। এই হচ্ছে হলো ম্যাগনেটোমোটিভ ফোর্সের ডিরেকশন। ওকে, এটা রাইট হ্যান্ড, কিন্তু রাইট হ্যান্ড রুল বলে এটাকে, তাই ফ্লেমিং এর রাইট হ্যান্ড রুল, সেই কথাগুলো এখানে বলা হয়েছে। এখন আসো, এটা হচ্ছে আমরা ওহমস ল পাইছি, ভি ইকুয়াল টু আই আর, সরি ভি ইকুয়াল কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স। তাহলে ভোল্টেজের ইকুইভ্যালেন্ট কোয়ান্টিটি আমরা পাচ্ছি ম্যাগনেটোমোটিভ ফোর্স এফ ইকুয়াল টু, এন্ড আই এর ইকুইভ্যালেন্ট, আই হচ্ছিল যেটা ইলেকট্রিক সার্কিটে ফ্লো করে, আর ম্যাগনেটিক সার্কিটে যেটা ফ্লো করে এটা হচ্ছিল, যেটা প্রবাহিত হয়, যেটা ফ্লো করে, সেটা হচ্ছে কি ম্যাগনেটিক ফ্লাক্স। আর যেখানে গিয়ে এই ম্যাগনেটিক এনার্জিটা লস হয়, সেইটাকে বলা হচ্ছে রিলাক্টেন্স আর, সেটাকে বলে রিলাক্টেন্স আর, রিলাক্টেন্স আর। রেজিস্ট্যান্সের মতো, রেজিস্ট্যান্স হচ্ছে ইলেকট্রিক এনার্জিকে লস করে, ইলেকট্রিক্যাল এনার্জি যেটা আমরা দেই সেটাকে লস করে অন্য এনার্জিতে কনভার্ট করে হিটে। ঠিক একইভাবে ম্যাগনেটিক এনার্জিকে লস করে যে কোয়ান্টিটি, সেটাকে আমরা বলি হচ্ছিল রিলাক্টেন্স, সেটাকে আমরা কি বলতেছি, রিলাক্টেন্স। তাহলে আমাদের ফর্মুলাটা দাঁড়াচ্ছে ম্যাগনেটোমোটিভ ফোর্স এফ ইকুয়াল টু ফাই আর। এফ হচ্ছিল ম্যাগনেটোমোটিভ ফোর্স অফ দ্য সার্কিট, ফাই হচ্ছিল ফ্লাক্স অফ দ্য সার্কিট, এবং আর হচ্ছে রিলাক্টেন্স অফ দ্য সার্কিট। এখন রিলাক্টেন্স জিনিসটা কি, সেটা তো সংক্ষেপে তো বললাম, এটা ফর্মাল ডেফিনেশনটা কি হবে আমি একটু দেখি তোমাদের বইয়ে ফর্মাল ডেফিনেশন কি লিখছে। এখানে মনে হচ্ছে না বেশি কিছু লিখছে বইয়ে, এই বইটাতে, অন্য কোথাও হয়তো আরো সুন্দর ডেফিনেশন থাকতে পারে, বাট আমি যেটা বলছি জাস্ট সিম্পল ভাষায় ওরাও এটাই বলছে এখানে মেনশন করে, দ্য রিলাক্টেন্স অফ এ ম্যাগনেটিক সার্কিট ইজ দ্য কাউন্টার পার্ট অফ দ্য ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স। মানে হচ্ছে ইলেকট্রিক রেজিস্ট্যান্স যেই কাজটা করে ম্যাগনেটিক সার্কিটে, সেম কাজটা করে হচ্ছে হলো কি রিলাক্টেন্স, অর্থাৎ এনার্জি লস করে। এবং এটার ইউনিট হবে কি, যে আর ইকুয়াল টু কি হয় এখান থেকে, রিলাক্টেন্স ইকুয়াল টু ম্যাগনেটোমোটিভ ফোর্স এফ ডিভাইডেড বাই ফাই। তো ম্যাগনেটোমোটিভ ফোর্সের ইউনিট আমরা পড়ছি অ্যাম্পিয়ারস টার্ন, অ্যাম্পিয়ারস টার্নস
ডিভাইডেড বাই ফ্লাক্স, ফ্লাক্স হচ্ছে ওয়েবার, WBER ওয়েবার, তাহলে অ্যাম্পিয়ারস টার্ন পার ওয়েবার, এটা হচ্ছে তার ইউনিট, অ্যাম্পিয়ারস টার্ন পার ওয়েবার। এখন আসো রেজিস্ট্যান্সের বিপরীত রাশি 1/r কে আমরা বলতাম কন্ডাক্টেন্স G, ঠিক একইভাবে এখানে রিলাক্টেন্সের বিপরীত রাশিকে বলা হয় হচ্ছে হলো পারমিয়েন্স, ঠিক আছে, পারমিয়েন্স P ইকুয়াল টু, এখানে এগুলো একটু বাঁকা টাকা করে লিখতে হয় আর কি, তাহলে পার্থক্যটা পাওয়ার টাওয়ার এগুলোর সাথে রিলেট না হওয়ার জন্য আমরা এভাবে লিখি, তাহলে হলো পারমিয়েন্স, এটা হচ্ছে কি রিলাক্টেন্সের বিপরীত রাশি। সো পারমিয়েন্স এখানে বসালেই কই যে উপরের ইকুয়েশনটা এরকম হয়ে দাঁড়ায়, তাহলে আমরা ফাইনালি কি পাচ্ছি একটু দেখি, ফাইনালি পাচ্ছি হলো ফাই ইকুয়াল টু আমরা পড়ে আসছি বি এ, আবার বি সমান পড়ে আসছে হচ্ছে হলো মিউ এন আই ডিভাইডেড বাই এল সি, সাথে এ আছে। ওকে, এখন এই জায়গায় যদি আমরা একটু পার্থক্য তৈরি করি, এন আই কে আলাদা করে নিয়ে আসলাম, মিউ এ বাই এল সি, এই যে এখন দেখো এন আই এটা হচ্ছে আমাদের ফ্লাক্স, সরি ম্যাগনেটোমোটিভ ফোর্স, এন আই হচ্ছে কি ম্যাগনেটোমোটিভ ফোর্স এফ, আর মিউ এ বাই এল সি যে কোয়ান্টিটিটা থাকতেছে, তাহলে এটা কি হওয়া উচিত, এটা হওয়া উচিত রিলাক্টেন্স, রাইট, এটা হওয়া উচিত রিলাক্টেন্স, কারণ কি, সরি রিলাক্টেন্স না, পারমিয়েন্স, কারণ আমাদের ইকুয়েশনটা তো এখন উল্টা দিক থেকে আছে, মানে ফাই ইকুয়াল টু ম্যাগনেটোমোটিভ ফোর্স ইনটু পারমিয়েন্স, এই যে ফাই ইকুয়াল টু ম্যাগনেটোমোটিভ ফোর্স ইনটু পারমিয়েন্স, তাহলে এটার সাথে এটাকে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে এন আই হচ্ছে হলো আমাদের ম্যাগনেটোমোটিভ ফোর্স, আর এই যে পারমিয়েন্স এটা হচ্ছে হলো মিউ এ ডিভাইডেড বাই এল সি, পারমিয়েন্সের ফর্মুলা হবে এটা মিউ এ ডিভাইডেড বাই এল সি, তাহলে এটা যে জাস্ট উল্টালে, এটাকে জাস্ট উল্টালে আমরা কি পাবো, এটাকে জাস্ট উল্টে দিলে রিলাক্টেন্স আর ইকুয়াল টু 1 বাই সরি রো না পি, 1 বাই পারমিয়েন্স, তো এল সি বাই মিউ এ, তাহলে এল সি হচ্ছে হলো কোর লেন্থ, আর মিউ হচ্ছে হলো পারমিয়াবিলিটি অফ দ্য মিডিয়াম বা মেটেরিয়াল, আর এ হচ্ছে হলো ক্রস সেকশনাল এরিয়া, ঠিক আছে। আর এখানে ওই যে রিলাক্টেন্সটা যদি ধরো দুইটা মেটেরিয়ালের একই মেটেরিয়ালের ভিতরে কয়েক ধরনের রিলাক্টেন্স যদি থাকে, কয়েকটা যদি সিরিজে থাকে তাহলে সিরিজে হলে সবগুলো যোগ হবে, প্যারালাল থাকলে 1/r1, 1/r2, 1/r3 ভাবে ক্যালকুলেট, মানে রেজিস্ট্যান্সে যা যা ক্যালকুলেট করতাম সব এখানে ক্যালকুলেশন আমরা করতে পারবো। ওকে, এখন দেখো আমাদের যে কথাটা এখন আমরা বলতে চাচ্ছি, এই যে আমরা ভোল্টেজের জায়গায় ধরতেছি হচ্ছে কি, ভোল্টেজের ইকুইভ্যালেন্ট আমরা ধরতেছি হচ্ছে হলো ম্যাগনেটোমোটিভ ফোর্স এফ, তারপর রেজিস্ট্যান্সের ইকুইভ্যালেন্ট ধরতেছি হচ্ছে আমরা রিলাক্টেন্স, তারপর কারেন্টের ইকুইভ্যালেন্ট আমরা ধরতেছি হচ্ছে ফাই, ফ্লাক্স, এই যে আমরা ধরে নিচ্ছি অ্যাপ্রক্সিমেশন করতেছি, এই অ্যাপ্রক্সিমেশনটা কেন করতেছি, প্রথম কথা হচ্ছে এটা, ফিজিক্সে তো আমরা এগুলাকে আলাদা আলাদাভাবে কোয়ান্টিটি বের করা বা অ্যানালাইসিস করা ইন্টিগ্রেশনের মাধ্যমে তো শিখছি, ওইভাবে তো আমরা করতেই পারি, বাট ওইভাবে করতে গেলে কোনো একটা সার্কিটে অ্যানালাইসিস করতে গেলে অনেক সময় সাপেক্ষ একটা ব্যাপার স্যাপার আছে, রাইট, অনেক কমপ্লেক্স একটা ব্যাপার হবে। সো এই জিনিসটাকে সিম্পল করার জন্য আমরা এই ইকুইভ্যালেন্ট ব্যাপারটাকে ইউজ করতেছি, যে আমরা ম্যাগনেটিজমকে ইলেকট্রিক্যাল ইকুইভ্যালেন্টে কনভার্ট করে তারপর এটাকে আমরা সিম্পলিফাইড ওয়েতে অ্যানালাইসিস করা শিখতেছি, এটা হলো প্রথম কারণ। তাহলে এই যে আমরা অ্যাপ্রক্সিমেশন করতেছি, এই যে অ্যাপ্রক্সিমেশনটার জন্য কিছু লিমিটেশন কিন্তু আছে, এখানে আমি যে ভোল্টেজের জায়গায় ম্যাগনেটোমোটিভ ফোর্স লিখতেছি এটার কিছু লিমিটেশন আছে, সেম ভাবে রেজিস্ট্যান্স যদি রিলাক্টেন্স জায়গায় কিছু লিমিটেশন আছে, সেই লিমিটেশনগুলো কি, সেই লিমিটেশনগুলো হচ্ছে এখানে পয়েন্ট আকারে দেওয়া আছে, আমি একসাথে বলে যাচ্ছি, এখানে থেকে তোমরা একটু পড়ে নিও, আমি সামারি করে বলে যাচ্ছি জাস্ট দেখো। তাহলে আমরা এখানে ধরে নিচ্ছি কি, যে যেই পরিমাণ কারেন্ট আসতেছিল, যে আমি পিছনের ফিগারে যাচ্ছি আবার, এখানে যে কারেন্ট আসতেছিল সেই কারেন্ট কতটুকু ম্যাগনেটোমোটিভ ফোর্স ক্রিয়েট করতে পারছে, F ইকুয়াল টু NI, রাইট, এটাই আমরা ধরে নিছি। এখন এই যে ম্যাগনেটোমোটিভ ফোর্স তৈরি হয়েছে এটার কি কোনো লস হয় না, এটার কিন্তু লস হবে কিছু, সম্পূর্ণ ম্যাগনেটোমোটিভ ফোর্স ফ্লাক্সের মাধ্যমে কিন্তু ফ্লো করবে না, কিছু লস এখানে হবে। কি, কোথায় লস হবে, এই যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে সেটা কিন্তু শুধু এই আয়রন কোর বা যে মেটেরিয়াল ইউজ করতেছি সেটার ভিতরে সীমাবদ্ধ থাকবে না, তুমি যদি এই জায়গায় দাঁড়াও মাঝখানে ফাঁকা জায়গাটাতে, তোমাকে কিন্তু আকর্ষণ বা বিকর্ষণ করবে, এখানে দাঁড়ালে আকর্ষণ করবে বিকর্ষণ করবে, এখানে দাঁড়ালে আকর্ষণ বিকর্ষণ করবে, তাহলে এই যে এই মেটেরিয়ালের বাইরেও কি হইতে পারে, তোমার ম্যাগনেটিক ফিল্ড চলে যেতে
পারে। এই যে বাইরে চলে যাচ্ছে, বাইরে যাওয়া এগুলো হচ্ছে লিকেজ। এটা কিন্তু লিকেজ, এটা কিন্তু তোমার এটার ভিতরে সীমাবদ্ধ থাকতেছে না, একটা লিকেজ তৈরি হচ্ছে। তাহলে তোমার ম্যাগনেটোমোটিভ ফোর্সের 100% অংশ বাইরে, সরি, তোমার এই কোরের ভিতরে কনজাস্টেড অবস্থায় থাকবে না, ঠিক আছে? বাইরে লিক করবে, বাইরে চলে যাবে। তো বাইরে যে যাচ্ছে সে পরিমাণটা অনেক কম হবে। কেন হবে? এয়ারের ভিতর দিয়ে যে পরিমাণ যাবে, কোরের ভিতর দিয়ে হচ্ছে কয়েক হাজার গুণ বেশি যাবে। আমরা লাস্টে দিন দেখছিলাম কি জন্য, ওই যে মিউ আর এর জন্য, রিলেটিভ পারমিয়াবিলিটি। এয়ারের মধ্যে দিয়ে যত যাবে তার চেয়ে বেশি, অনেক গুণ, কয়েক হাজার গুণ বেশি এই কোরের মধ্যে দিয়ে যাবে। সেজন্য এই যে লসটা, এয়ারও যদি 1 যায়, ওই কোরের ভিতর দিয়ে যাবে হচ্ছে হলো ধরো 4000। তাহলে এটা পার্সেন্টেজ করলে 1/4000 ইন্টু 100% যদি করো, খুব বেশি পার্সেন্টেজ বা লেস দেন 1% তুমি পাবা, যেটা হচ্ছে লস হবে। অর্থাৎ 99%-এরও বেশি আমাদের অ্যাকুরেসি কিন্তু এই ক্ষেত্রে আছে। লিকেজটা খুব বেশি নাই। লিকেজ নাই যে তার মানে লিকেজ আছে, বাট খুব বেশি নেই। সেজন্য আমরা এই যে অ্যাপ্রক্সিমেশনটা, সেটা আমরা করতে পারি। খুব বেশি আমাদের ক্যালকুলেশন ইফেক্ট করবে না। এটা একটা কারণ, ঠিক আছে? আরেকটা ইয়ে আছে লিমিটেশন, সেটা আগের দিনও আমরা বলে গেছি। আমরা যে কোরটা নিয়েছিলাম, কোরের যে এলসি মেজার করতেছিলাম, এটা কিন্তু আমরা মাঝখান বরাবর বা মিন পাথ, যেটা একদম এভারেজ যে দৈর্ঘ্যটা, সেটা হিসাব করছিলাম। তো বাস্তবে তো ওই দৈর্ঘ্যটা আরো ইন্টিগ্রেশন ইউজ করে যখন করবো, তখন কিন্তু এটা হচ্ছে আলাদা হবে, তাই না? আমরা যদি আলাদা আলাদা পাথ ইউজ করে করে করি, তো সেজন্য এখানে রিল্যাকটেন্সের যে ক্যালকুলেশনটা, সেটাতে একটু এরর আসতে পারে ডিউ টু দা মেইন পাথ অ্যাপ্রক্সিমেশন। তারপর হচ্ছে যে মেটেরিয়ালটি ইউজ করা হচ্ছে, ওইটার পারমিয়াবিলিটির একটা ব্যাপার স্যাপার আছে। আমরা সব জায়গায় হচ্ছে পারমিয়াবিলিটি সমান ধরে নিয়ে ক্যালকুলেট করতেছি। এখানে 4000 বলে 4000, 3000 বলে 3000, বাট কোন একটা মেটেরিয়ালের সব জায়গার পারমিয়াবিলিটি সেম থাকে না। এক এক জায়গায় পারমিয়াবিলিটি এক এক রকম হতে পারে, মেটেরিয়ালের স্ট্রাকচার বা মেটেরিয়ালের পিউরিটি অথবা মেটেরিয়ালের কোয়ালিটির উপর ডিপেন্ড করে। এটা একটা ইয়ে আছে। তারপর হচ্ছে আমরা যদি কোনো একটা এয়ার গ্যাপ দিই, এয়ার গ্যাপ ব্যাপারটা কি, এটা একটু বোঝার ট্রাই করি। এয়ার গ্যাপ যদি কোনো জায়গায় থাকে, যেটা পরেই বলি, এয়ার গ্যাপ ব্যাপারটা ওটা মানে আরো পরে আছে। সো এয়ার গ্যাপের ব্যাপারটা আমি পরে বলতেছি। আচ্ছা, এখানে আছে, এখানে আছে। তাহলে দেখো, আমরা কি জানি, এই যে হলো ধরো নর্থ পোল, এটা ধরো সাউথ পোল। আচ্ছা, এই জিনিসটাকে আমি আরো ইয়া করে আনি, উপরের ফিগার থেকে তোমাকে বুঝিয়ে আনি, তাহলে তুমি ভালো বুঝতে পারবা। মানে আমাদের সবকিছু তো ওই ফিগারের রেফারেন্স আমরা পড়তেছি, সেজন্য বারবার এখানে ব্যাক করতেছি। ধরো কোনো কারণে তুমি এই জায়গাটা কাটছো, এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত কেটে ফেলছো। এই যে এই জায়গাটা ধরো একবারে কেটে ফাঁকা বানাই ফেলছো, এই যে সাদা বানাই দিলাম আমি, একবারে ফাঁকা হয়ে গেল। তাহলে যে কেটে ফেললে মাঝখানে কি তৈরি হয়ে গেল, এটা তাহলে এয়ার হয়ে গেল না? মাঝখানে যে মেটেরিয়ালটা, এটা কি হয়ে গেল এখন? এয়ার হয়ে গেল, বাতাস। তাহলে এখান থেকে যে ফ্লাক্সটা এই পর্যন্ত আসছে, সেটা আসছে কুরের মধ্য দিয়ে, তারপর এয়ারের মধ্যে দিয়ে পাস করবে, তারপর আবার কুরের মধ্যে প্রবেশ করবে। এই যে মাঝখানে যে এয়ার গ্যাপটা সে পাচ্ছে, এই এয়ার গ্যাপের মধ্যে 100% যে ফ্লাক্স, সেই ফ্লাক্স কখনোই পাস করে যেতে পারবে না। দেখো সেই জিনিসটাকে এখানে ব্যাখ্যা করা হচ্ছে। যে ধরো, আচ্ছা, যখনই কাটবা তখন কিন্তু নর্থ পোল সাউথ পোল তৈরি হবে। যাই হোক, ওগুলো তো তোমরা জানো, কোনো একটা চম্বকে যেখানে ভাঙা হয়, সেখানে আবার নতুন করে নর্থ পোল সাউথ পোল তৈরি হয়। সো ওগুলো ব্যাপারে বেসিক কথায় আমি যাচ্ছি না। তাহলে নর্থ থেকে সাউথের দিকে যে ফ্লাক্স ডেন্সিটি লাইনগুলো তুমি পাবা, সেই ফ্লাক্স লাইনগুলা কিছু কিছু লাইন এরকম করে তোমার সিস্টেমের বাইরে দিয়ে এসে তারপরে পাস করবে, রাইট? সবকিছু প্যারালালি যাবে না। এটা কিন্তু ইনফাইনাইট, এরকম করে ইনফাইনাইট পর্যন্ত থাকে ফ্লাক্স লাইনগুলা। সো সবকিছু এভাবে ডিরেক্টলি লিনিয়ারলি যাবে না। সো এই কথাটাই এখানে বলা হচ্ছে 4 নম্বর পয়েন্টে। ইফ দেয়ার আর এয়ার গ্যাপস ইন দ্য ফ্লাক্স পাথ ইন এ কোর, দ্য ইফেক্টিভ ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য এয়ার গ্যাপ will be larger than the cross-sectional area of the iron core on either side. The extra effective area is caused by the fringing effect of the magnetic field at air gap. এই যে বেঁকে যাওয়া ম্যাগনেটিক ফ্লাক্স লাইন, এগুলো বেঁকে যাওয়া, এই ফ্লাক্স লাইনগুলো বেঁকে যাওয়াটাকে বলা হচ্ছিল ফ্রিঞ্জিং ইফেক্ট। তাহলে দেখো, এখানে যদি ক্রস সেকশন এরিয়া আমরা নিতাম, তাহলে এইটুকু আমরা ক্রস সেকশন এরিয়া পাইতাম, তাই না? এটা হচ্ছিল আমাদের এ কাটলে। বাট এখানে ক্রস সেকশনের এরিয়াটাকে যতটুকু বড় হয়ে গেছে, এগুলো সহ নিতে হবে। এখন ফ্লাক্স লাইন যত বড় জায়গায় আছে, সব জায়গার ক্রস সেকশন এরিয়াটা নিতে হবে। তাহলে এই যে বাড়তি দুই দিকে যে ক্রস সেকশন এরিয়াটা বেড়ে যাচ্ছে, সেটাকে বলা হচ্ছে হলো
ফ্রিঞ্জিং ইফেক্টের জন্য ক্রস সেকশন এটা বেড়ে যায়, ফলে আমাদের যে ক্যালকুলেশনটা ছিল, আমাদের যে ফর্মুলা, এই যে এই ফর্মুলার ভিতরে তো এরিয়া আছে, এই যে এই ফর্মুলার ভিতরে কি আছে, এরিয়া আছে, তাহলে রিলাক্টেন্সের ভ্যালু ক্রস এরিয়া বেড়ে গেলে রিলাক্টেন্সের ভ্যালু কমে যাবে বলে মনে হবে, কিন্তু বাস্তবে কিন্তু মানে কমে তো যাবেই, তাহলে ক্যালকুলেশনটা আমাদের আর অ্যাকুরেসি থাকবে না, অ্যাকুরেসি কিছুটা ড্রপ করবে, বাট সেই ড্রপটা খুব বেশি না, কয়েক পার্সেন্টের মধ্যে সীমাবদ্ধ থাকবে। তো সেজন্যই আমরা কি করতে পারি, এই যে ইলেকট্রিক্যাল অ্যাপ্রক্সিমেশন করে ম্যাগনেটিক সার্কিটগুলো বা ম্যাগনেটিক যে নেটওয়ার্কগুলো আছে, সেই ম্যাগনেটিক নেটওয়ার্কগুলোকে আমরা সিম্পলিফাইড ওয়েতে অ্যানালাইসিস করতে পারি। সো এখানে কিছু এক্সাম্পল আছে, সেই এক্সাম্পলগুলো আমরা একটু দেখব, তাহলে তুমি আরো ভালো বুঝতে পারবা। তো চলো আমরা শুরু করি এগুলো আস্তে আস্তে করা। সো এখানে কোয়েশ্চেনটাতে কি বলতেছে দেখো, এক্সাম্পল 1.1, ফেরোম্যাগনেটিক কোর, ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল কি জিনিস সেগুলো আমরা পরবর্তী লেকচারগুলোতে হয়তো দেখবো, অথবা ফিজিক্সে তোমরা পড়ছো ম্যাগনেটিক ম্যাটেরিয়াল, ডায়াম্যাগনেট, ফেরোম্যাগনেট, এই ধরনের বিভিন্ন ম্যাটেরিয়াল আছে, ম্যাগনেটিক ম্যাটেরিয়াল যেগুলোকে বলে। সো ওগুলো আপাতত স্কিপ করো, এটা শুনি না। ফিগার, পরের পেজে একটা ফিগার আছে, সেটার কথা বলা হচ্ছে। ইম্পর্টেন্ট কথাগুলো আমি এখানে মার্ক করে যাচ্ছি। 3 সাইড অফ দিস কোর আর অফ ইউনিফর্ম উইথ, মানে হচ্ছে কি 3 সাইড হচ্ছে একই পুরুত্বের বা একই প্রস্থ বিশিষ্ট 3 সাইড। হোয়াইল দ্য ফোর্থ সাইড ইজ সাম হোয়াট থিনার, মানে চতুর্থ নাম্বার যে সাইডটা আছে সেটা হচ্ছে একটু পাতলা বা থিনার, চিকন। দ্য ডেপথ অফ দ্য কোর, ডেপথ মানে হচ্ছে ইনটু দ্য পেজ, মানে হচ্ছে 3 ডাইমেনশনাল চিত্র, তো 3 ডাইমেনশনাল চিত্রে পেজের দিকে গভীরের দিকে যেটা আছে গভীরতা, সেটা হলো 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার, এন্ড দ্য আদার ডাইমেনশনস আর শোন ইন দ্য ফিগার, ফিগারে বাকি ডাইমেনশনগুলো দৈর্ঘ্য প্রস্থগুলো দেওয়া আছে। গভীরতাটা এখানে 10 সেন্টিমিটার লিখে দিছি, যেহেতু 3 ডাইমেনশনে দেখানো যাবে না এখানে। দেয়ার ইজ এত টার্নস, তার মানে আমাদের কি কি দেওয়া আছে, এন দেওয়া আছে হচ্ছে হলো এত টার্নস, কয়েল wrapped around the left side, মানে লেফট সাইডে এত টার্নের একটা কয়েল আছে। রিলেটিভ পারমিটিভিটি দেওয়া আছে 2500, এটি ইউনিটলেস। এন্ড হাউ মাচ দ্য ফ্লাক্স উইল বি প্রডিউস, মানে ফাই বের করতে বলছে তোমাকে, ফাই কত হয়, আই ইকুয়াল টু 1 এম্পিয়ার, মানে কারেন্ট হচ্ছে হলো 1 এম্পিয়ার। তাহলে তুমি দেখো আমাদের ফর্মুলা হচ্ছে হলো ম্যাগনেটোমোটিভ ফোর্স ইকুয়াল টু ফাই ইন্টু রিলাক্টেন্স, রাইট? তো আমাদের এখানে কি কি দেওয়া আছে, ম্যাগনেটোমোটিভ ফোর্সের জায়গায় আমরা লিখবো হচ্ছে এনআই, সো এনও আছে আইও আছে, সেটা হয়ে গেল। ফাই বের করব জানি না, রিলাক্টেন্স এখন বের করতে হবে আমাদের, আমাদের প্রধান কাজ হচ্ছে কি বের করা, রিলাক্টেন্স বের করা। সো এখানে এখন কয়টা রিলাক্টেন্স আছে সেটা বোঝার জন্য আমাদের চিত্রটাকে ভালো করে দেখতে হবে। এখন আচ্ছা, রিলাক্টেন্সের ফর্মুলাটাও তোমাকে দেখিয়ে আসি। রিলাক্টেন্সের ফর্মুলা আমরা কি পাইছি, এলসি বাই মিউ এ, এলসি বাই মিউ এ। তাহলে সেই জিনিসটা আমরা এখানে লিখে নিই, রিলাক্টেন্স আর ইকুয়াল টু এলসি বাই মিউ এ। তাহলে আমাদের মিউ হচ্ছিল মিউ আর রিলেটিভ পারমিয়াবিলিটি ইনটু ফ্রি স্পেসের পারমিয়াবিলিটি, মিউ নট ইনটু এ হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া ইনটু এলসি, মিন পাথ লেন্থ। তাহলে এই যে এই ফিগারটাতে আমরা একটু জুম আউট করি, তাহলে পুরো ফিগারটা দেখতে পাবো। এই ফিগারটাতে আমরা একটু দেখি এখন, একটু দেখো এই যে কোডটা আমরা দেখতে পাচ্ছি এখানে, এই যে এখান থেকে শুরু করে এই যে কোর, ঠিক আছে, এটা গভীর, ভিতরের দিকে কতটুকু গভীর সেই গভীরতাটা দেওয়া আছে 10 সেন্টিমিটার। এখন দেখো এটা 3 সাইড কি বলছে, 3 সাইড হচ্ছে হলো একই একই পুরুত্বের, একই উইথ। তাহলে দেখো এই যে এই 3 সাইড এখান থেকে শুরু করে, এই যে এখান থেকে শুরু করে এইদিকে দিয়ে এসে আবার এই পর্যন্ত, এই 3 সাইড মানে উপরের সাইড, বাম সাইড আর নিচের যে সাইড, এই 3টা সাইড হচ্ছে সেম পুরুত্বের। আর এইখান থেকে এই পর্যন্ত, এই যে এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে একটু চিকন। এখন উইথ গুলো একটু দেখি আমরা, তাহলে বুঝতে পারবো। যে 3 সাইডের কথা বলা হচ্ছে সেই 3 সাইডের উইথ হচ্ছে হলো 15 সেন্টিমিটার, আর যে সাইডটা চিকন সেটার উইথ হচ্ছে হলো সরি এটার ডেপথ, যেটা ওখানে বাংলা লিখে দিয়েছিল, এই যে এখানে 10 সেন্টিমিটার। এটার ডেপথ তো 10 সেন্টিমিটার, উইথ ও 10 সেন্টিমিটার। আর এগুলোর ক্ষেত্রে উইথ হচ্ছে 15 সেন্টিমিটার আর ডেপথ হচ্ছে 10 সেন্টিমিটার। বুঝতে পারছি, মানে এই জায়গার অংশটা হচ্ছে মোটা আর এটা হলো চিকন,
তাহলে আমাদের এই কোডটাকে আমরা দুই ভাগে ভাগ করব। এই তিন সাইড নিয়ে একটা ভাগ বলবো আর এটা নিয়ে আরেকটা ভাগ। তাহলে দেখো এটা পার্থক্যটা আসলে কি? পার্থক্যটা হচ্ছিল ক্রস সেকশন এরিয়াতে, কিন্তু ক্রস সেকশন এরিয়া মানে কি? এরিয়া ইকুয়াল টু ডেপথ ইনটু উইথ, তাই তো? ডেপথ এবং উইথের যে মাল্টিপল সেটা হচ্ছে ক্রস সেকশন এরিয়া। তাহলে এখানে যেহেতু ডেপথ দুইটার ক্ষেত্রে সেম বাট উইথ আলাদা, সেজন্য এরিয়াও কি হবে? আলাদা হবে। তাহলে A1 ইকুয়াল টু ডি W1 আর A2 ইকুয়াল টু হবে ডি W2। সেটা দুইটার ডেপথ একই বাট উইথ আলাদা হওয়ার ফলে ক্রস সেকশন এরিয়া আলাদা হবে। তো ক্রস সেকশন এরিয়া যদি আলাদা হয় তোমার রিলাক্টেন্সও কি হবে? আলাদা হবে। তাহলে এই যে এখান থেকে শুরু করে এই তিন সাইডের টোটাল যে রিলাক্টেন্স সেটাকে যদি আমরা বলি R1, সেই রিলাক্টেন্সের ইয়া হবে LC1 ডিভাইডেড বাই মিউ আর মিউ নট A1। সো আমরা ভ্যালুগুলো বসাই একটু। এই যে এখান থেকে এই পর্যন্ত টোটাল যে লেন্থটা একটু হিসাব করি আমরা, মানে এলসি যেটা। তাহলে যে এই পয়েন্ট থেকে একটু হিসাব করা শুরু করো, এই পয়েন্ট থেকে। তাহলে এখানে দেখতে পাচ্ছি 30, এদিকে দেখতেছি হলো 5, এই যে এটা তো 10 টোটাল, তার 5, তাহলে 35। তারপর এখান থেকে আচ্ছা এখানে আরো আছে, এই যে এই পর্যন্ত আসবো। সো এটা হচ্ছে হলো 30, আমি লিখে লিখে করি। তাহলে এখানে হচ্ছে 5, তারপর হলো 30, তারপর হলো 7.5, এই যে এই পর্যন্ত আসলাম। এই যে 5, 30, 7.5, তারপর এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে হলো কত হবে? এটা হিসাব করার জন্য তোমাকে এই যে এই পাশে দেখতে হবে। এখানে হলো 30, এদিকে 7.5, এদিকে 7.5, তাহলে 7.5 প্লাস 30 প্লাস আবার 7.5। ওকে, তাহলে এই পর্যন্ত আসলাম। তারপর এখান থেকে আবার এই পর্যন্ত, সেখান থেকে এই পর্যন্ত এটা তো নিচে যেটা পেয়েছি ওইটাকে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলেই পেয়ে যাব। তাহলে 2 ইন্টু এটা। তাহলে আমরা একটু হিসাবটা করে ফেলি। তাহলে 2 ইন্টু আমরা এখানে পাচ্ছি 35, 40, 2.5 প্লাস এখানে পাচ্ছি 45। সো এখানে চলে আসতেছে 85, 45। তাহলে আমাদের এলসি ফাইনালি দাঁড়াচ্ছে LC1 এটা 130 সেন্টিমিটার, কিন্তু ঠিক আছে, এটা মিটারে দিলে 1.3। তাহলে আমরা ভ্যালুটা বসাই এখানে করেই ফেলি, করতেছি যখন 1.3। মিউ আর কোয়েশ্চনে দেওয়া ছিল মনে হয় 25,500 ছিল, 2500। আর মিউ নট 4 পাই 10 টু দি পাওয়ার -7। আর এ ক্রস সেকশনাল এরিয়া, তাহলে A1 হবে ডেপথ হচ্ছিল 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার মানে 0.1 মিটার, আর উইথ হচ্ছে হলো 15 মানে হচ্ছে 0.15। সেটা আসবে হচ্ছে 0. একটা 3টা 0, সরি পয়েন্টের পরে হচ্ছে 15। আমি একটু চেক করি গেল, মাল্টিপ্লিকেশনটা ভুল হয়েছে, বাচ্চা খেলা ক্যালকুলেশন তো, পয়েন্টের পরে কয়টা পয়েন্ট তাহলে কয় ঘর যায় সেগুলা এখন ব্রেন অত তাড়াতাড়ি কাজ করে না, বুড়া হয়ে গেছি। তাহলে তো মিটার স্কোয়ার। সো এরিয়া আমরা এখানে বসাবো এখন। সো এরিয়া পাচ্ছি 0.1015। সিজি ভ্যালুগুলো বসালাম, যা পাবো এটা হচ্ছে আমাদের রিলাক্টেন্স R1। সেম ভাবে আমরা R2 বের করবো। তাহলে R2 বের করার জন্য এই যে 3 আর যে অংশটা, 3 এর অংশটার জন্য হচ্ছে হলো এখান থেকে এই পর্যন্ত যাব। সো এখানে লেন্থ হচ্ছে হলো 30, এদিকে 7.5, এদিকে 7.5। তাহলে আমরা পাচ্ছি হলো 45 সেন্টিমিটার মানে 0.45 মিটার। আর এরিয়াটা হবে হচ্ছে এখন 10 ইন্টু 10 সেন্টিমিটারে বললে, আর মিটারে বললে 0.1 ইন্টু 0.1, কারণ ডেপথ আর উইথ সেম। ঠিক আছে, সো সেই ক্যালকুলেশনগুলো এখানে অবশ্যই করা আছে। এই যে এটা হলো যেটা 3 আর বা চিকুন সেটা R1 ধরছে, আমি যেটাকে R2 ধরছি। তাহলে যে লেন্থ ছিল 45 সেন্টিমিটার, সেটাকে মিটারে বসাইছে। আর 0.1 ইন্টু 0.1 করলে 0.01। ওকে, সেম ভাবে R2 এরটা দেখো, লেন্থটা ছিল হচ্ছিল 1.3 আর এরিয়া ছিল হচ্ছিল 0.015। তাহলে যে দুইটা আর পাইছি, এই দুইটা আর কিন্তু সিরিজে আছে, রাইট? সিরিজে আছে কিভাবে বুঝতেছি আমরা? একটার পর আরেকটা আছে। তো যে তুমি এখান থেকে এইটাকে যদি রিলাক্টেন্স R1 ড্র করো, তাহলে এটা হবে রিলাক্টেন্স R2। তাহলে এই যে একটার পর আরেকটা সিরিজে আছে। সো আমাদের যে ইকুইভ্যালেন্ট সার্কিটটা পেয়ে যাচ্ছি, সেই ইকুইভ্যালেন্ট সার্কিট দেখতে এরকম হবে। একটা রিলাক্টেন্স R1, আরেকটা রিলাক্টেন্স R2, আর একটা ম্যাগনেটোমোটিভ ফোর্স NI এত। তাহলে এখানে যদি এখন ভ্যালু বসাও, ম্যাগনেটোমোটিভ ফোর্স F ইকুয়াল টু phi রিলাক্টেন্স ইকুইভ্যালেন্ট
ভি ইকুয়াল আই আর এর সেম ইকুয়েশন, তাহলে এটা হচ্ছে এন আই, এন হচ্ছে হলো 200 না 250 দেওয়া ছিল, আই হচ্ছিল 1, 5 বের করব, আর রিলাক্টেন্স হবে এই রিলাক্টেন্স দুইটার যোগফল R1 প্লাস R2, সো দুইটা রিলাক্টেন্স যোগ করে দিলে তুমি এখান থেকে 5 বের করে ফেলতে পারবা। এই হচ্ছে আমাদের ম্যাথ। ওকে, সো ইউনিটগুলো একটু ঠিক মতো দেখো খেয়াল করে, সবগুলো ইউনিট তো বলছি আমি অলরেডি। তাহলে এই যে ফ্লাক্স ইকুয়ালটা আমরা পেয়ে যাচ্ছি 0.0048 ওয়েবার। সো এখানে ম্যাথল্যাব কোডের মাধ্যমে আবার এখানে করে দেওয়া আছে, সেটা তোমাকে করতে হবে না, ম্যাথল্যাব কোড যে করা তার আমাদের উদ্দেশ্য না। এখানে একটা এক্সাম্পল 2 আছে, সেই এক্সাম্পল 2 তে আমরা একটু ফিগারটাতে চলে যাই। এবার ফিগার দেখে আমরা ম্যাথটা গেস করার ট্রাই করি, চলো যে কি বলতেছে। তাহলে এখানে দেখো, এখানে কারেন্ট দেওয়া হচ্ছে, সেই কারেন্টের কয়টা টার্ন আছে, 400 টার্ন নিয়ে বের হয়ে চলে যাচ্ছে। ওকে, আর এটা এই পাশ দিয়ে ঢুকতেছে, তার মানে ম্যাগনেটোমোটিভ ফোর্সের পজিটিভটা হচ্ছে উপরে থাকবে, এই যে নিচের চিত্রের সাথে মিলিয়ে মিলিয়ে দেখে যে উপরে থাকবে। এখন আসো, এখানে সব জায়গার থিকনেস এই পর্যন্ত দেখা যাচ্ছে সমান, কিন্তু মাঝখানে একটা ইয়ার গ্যাপ আছে। তাহলে এখানে রিলাক্টেন্স দুই রকম হবে, একটা হচ্ছে কোরের রিলাক্টেন্স আর একটা হলো ইয়ারের রিলাক্টেন্স। কেন? কারণ এটা রিলেটিভ পারমিয়াবিলিটি যদি 2000 হয়, এটা রিলেটিভ পারমিয়াবিলিটি হবে 1, তাহলে দুইটার রিলাক্টেন্স আলাদা হয়ে যাবে, সেজন্য এখানে দুইটা রিলাক্টেন্স। আগেরটা হলো চিকন আর মোটা ছিল, বাট এখন কোরটা সেম আছে, বাট রিলাক্টেন্স আলাদা হয়ে যাওয়ার কারণ হচ্ছে মাঝখানে ইয়ার গ্যাপ আছে। সো ডাইমেনশনগুলো এখানে দেওয়া আছে, ক্রস সেকশনাল এরিয়া সরাসরি দেওয়া আছে 12 সেন্টিমিটার স্কোয়ার, এটাকে 10⁻⁻⁴ দিয়ে গুণ করলে হচ্ছে হলো মিটারে চলে যাবে। আর এই গ্যাপটা কত, সেই গ্যাপের লেন্থটা দেওয়া আছে, যেটাকে আমরা এলসি বলতেছি, সেটা এখানে দেওয়া আছে। আর টোটাল যে এলসি, এই যে এখানে কিন্তু অনেক কিছু ক্যালকুলেশন তোমাকে করে দিছে, তোমার কিছুই প্যারা নেওয়া লাগবে না। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত এলসি দেওয়া আছে 40, তাহলে তোমাদের এলসি 1 40, এলসি 2 হচ্ছে হলো 0.04। এ দুইটার ক্ষেত্রেও সেম, ক্রস সেকশনের এরিয়াটা দুইটার ক্ষেত্রেই সেম, A1 A2 দুইটাই সেম। ডিফারেন্সটা তৈরি হবে মিউ আর এ। সো মিউ আর কোরের জন্য একটা হবে, এয়ারের জন্য আরেকটা হবে। সো কোনটা কত দেওয়া কোয়েশ্চেনে অবশ্যই দেওয়া থাকবে। সো আমরা একটু এটা পড়ে দেখি। A ferromagnetic core whose mean free path is 40 centimeter, এটা এখানে ফিগার দেওয়া ছিল, and there is a small air gap of 0.05 centimeter। এই কথাগুলো অলরেডি ওখানে দেখছো, ক্রস সেকশনাল এরিয়া এখানে দেওয়া ছিল। এই যে রিলেটিভ পারমিয়াবিলিটি যেটা আমাদের দরকার, এটা হচ্ছে কোরের রিলেটিভ পারমিয়াবিলিটি 400, এবং আর যে কয়েলটি ইউজ করবে সেই কয়েল হচ্ছে হলো 400 টার্ন, ওইটাও এখানে লেখা ছিল, জাস্ট ওই ফিগারে এই ইনফরমেশনটা দেওয়া ছিল না, এই ইনফরমেশনটা তোমার এখান থেকে নিতে হচ্ছে। তারপর আসো ইফেক্টিভ, এখন দেখো অ্যাজিউম দ্যাট, এই যে এটা ইম্পর্টেন্ট কথা, ইয়ার গ্যাপ থাকলে আমরা কি পড়ছি, ফ্রিঞ্জিং ইফেক্টের ফলে ক্রস সেকশন এরিয়া বড় হয়ে যায়। এখন কত পার্সেন্ট বড় হয়েছে, এখানে বলা হয়েছে 5% বড় হয়ে গেছে। অ্যাজিউম দ্যাট দ্য ফ্রিঞ্জিং ইফেক্ট ইন দ্য এয়ার গ্যাপ ইনক্রিজেস দ্য ইফেক্টিভ ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য এয়ার গ্যাপ বাই 5%, মানে হচ্ছে ওটার যে ক্রস সেকশনাল এরিয়াটা ছিল কত জন দেওয়া ছিল আমি একটু দেখি, 12 সেন্টিমিটার স্কোয়ার, এয়ার গ্যাপের ক্ষেত্রে এটার 5% হবে। তো এটার 5% মানে হচ্ছে এয়ার গ্যাপের ক্ষেত্রে A2 সমান A1 প্লাস A1 ইন্টু 5%, সহজ বাংলায় 1.05 A1, তাহলে 1.05 ইন্টু 12, এটা করলে যা পাবে সেটা হচ্ছে এটা হলো A2। তাহলে আমাদের ক্রস সেকশন এরিয়াটা তোমাকে কত পার্সেন্ট ইনক্রিজ করছে সেটা বের করে নিয়ে আমরা ম্যাথটা করব। বাকি জিনিসপত্র সবই আগের মতোই, আশা করি এখন তুমি বুঝতে পারবা, করতেও পারবা। ঠিক আছে, সো আমি আর করে দিচ্ছি না এটা। এই যে এলসি সেম ফর্মুলা, রিল্যাক্টেন্স কোরের জন্য একটা বের করব, আর টিআর এর জন্য বের করব। এয়ারের ক্ষেত্রে রিলেটিভ পারমিয়াবিলিটি বসবে হচ্ছে 1। দেখো এয়ারের ক্ষেত্রে এখানে যে মিউ আরটা থাকার কথা, সেই মিউ আর এখানে 1 বসছে, সেজন্য আর ওরা লেখেনি। আর ক্রস সেকশনের এরিয়াটা বের করা তো দেখালাম, সেটা এখানে বসে। তারপর দুইটা সিরিজে যোগ করছে, তারপর এই ফর্মুলাতে মান বসিয়ে সেখানে মনে হয় ওরা ইয়া বের করতে বলছে, কারেন্ট বের করতে বলছে তোমাকে। সো এই পর্যন্ত তো বুঝতে পারছি। এখন আসে এরপরে এফ ইকুয়াল টু এনআই, ফাই ইকুয়াল টু বিএ, আর আর ইকুয়াল টু রিলাক্টেন্স মাত্র যেটা বের করলাম, তাহলে আই ইকুয়াল টু হবে বিএ বাই আর। এখানে ফাই ইকুয়াল টু বিএ যেটা কেন লিখলো সেটা লেখার কারণ হচ্ছে তোমাকে কারেন্ট বের করতে বলছে, কিন্তু ফ্লাক্স দেওয়া নেই। কোয়েশ্চেনে দেওয়া ছিল হচ্ছে ফ্লাক্স ডেনসিটি বি, সেজন্য হচ্ছে হলো বিএ, ফাই ইকুয়াল টু বিএ, মানে ফাই আমরা বের করে নিচ্ছি, ফাই ইকুয়াল টু বিএ। এই যে বি হচ্ছে হলো 0.5, আর এ তো ক্রস সেকশনাল এরিয়া, এই যে দেখো
0.5 বি, আর এ হচ্ছিল ক্রস সেকশন এরিয়া যেটা ইয়ারটা 5% ইনক্রিজ হওয়ার পর যেটা হয়েছে। এই হচ্ছে হলো আমাদের ম্যাথ, ঠিক আছে। আর নেক্সট যেটা আছে এটা যদি আমরা একটু দেখি, এটার জন্য কোন ফিগার আগে দেখবো সবসময় এসব ম্যাথে, কারণ আমরা পড়লে তো বুঝতেই পারবো, ফিগার দেখে যদি আমরা গেস করতে পারি ব্যাপারটা কি, কিন্তু আমরা রিয়েল লাইফে তো আর কোয়েশ্চেন দেবে না, গিয়েও বাস্তবে তোমাকে তো আর লিখে লিখে বলবো না। তোমাকে একটা রিয়েল লাইফের একটা ম্যাগনেটিক মেটেরিয়াল তোমার সামনে আসবে, একটা কয়েল আসবে, একটা মোটর খুললে তুমি এটা দেখতে পাবা, সেই মোটরের ভিতরে এই জিনিসগুলো অ্যাপ্লাই করা আমাদের জানতে হবে, তাই তো? সেজন্য আগে ফিগার দেখে আমরা বোঝার ট্রাই করবো এখানে কি বলতে চাচ্ছে। তো এখানে আগের মতোই টার্ন সংখ্যা হচ্ছিল 200, এখানে এলসি মানে এই যে এই প্রান্ত থেকে সেদিক দিয়ে গিয়ে এই প্রান্ত পর্যন্ত 50 সেন্টিমিটার। আর এই মাঝখানে এতক্ষণ যে ইয়ার গ্যাপটা ছিল সেই ইয়ার গ্যাপ না দিয়ে এখন এখানে একটা শ্যাফটের মতো বসানো হয়েছে, যেটা হয়তো রোটেট করবে, রোটেটিং শ্যাফট, মোটরের ভিতরে যে শ্যাফট থাকে সেরকম একটা শ্যাফট, জেনারেটরের ভিতরে এরকম থাকে। তো দেখো আস্তে আস্তে আমাকে রিয়েল যে মেশিন, সেই মেশিনের সাথে কাজ রিলেট করা শুরু করে দিচ্ছে। তাহলে এইটা হচ্ছে রোটেট করবে। সো রোটেট স্টেশন নিয়ে আমাদের এখানে টেনশন নেই, আমাদের এখানে টেনশন হচ্ছে হলো লেন্থটা এগুলো নিয়ে। তাহলে এখানকার যে লেন্থ, সেই লেন্থটা দেওয়া আছে হচ্ছে হলো 5 সেন্টিমিটার, ওকে। আর যে গ্যাপটা আছে এই যে এই দুইজনের মধ্যে, এইটা আর এইটা, এই যে শ্যাফট এবং কোর, এই দুজনের মধ্যে যে গ্যাপটা আছে ইয়ার গ্যাপ, সেই ইয়ার গ্যাপের লেন্থটা দেওয়া আছে 0.05 সেন্টিমিটার। আর ক্রস সেকশনাল এরিয়া এখানে দেওয়া আছে। তাহলে দেখো এখানে তিনটা রিলাক্টেন্স পাবে, একটা কোরের রিলাক্টেন্স, একটা শ্যাফটের রিলাক্টেন্স, আর একটা ইয়ারের রিলাক্টেন্স। তো তিনটা রিলাক্টেন্স দেখাম। তাহলে একটা হলো যেটা কোর, এটা হলো আসলে আমরা মেশিনের ক্ষেত্রে এটার নাম বলে হচ্ছে স্টেটর, আপাতত এই নাম তুমি স্কিপ করো। যে কোরটা মানে যে মেটালটা এখানে আছে সেটা হচ্ছে হলো মেশিনের ক্ষেত্রে এটার নাম বলে স্টেটর। কেন বলে না বলে ওগুলো আমরা সবই পড়বো আস্তে আস্তে সামনের দিকে। তাহলে স্টেটরের যে রিঅ্যাকট্যান্স এটা হচ্ছে S1, ইয়ার গ্যাপ দুইটা আছে, একটা হলো উপরে, সেই ইয়ার গ্যাপের রিঅ্যাকট্যান্স হচ্ছে হলো RA1, নিচে একটা ইয়ার গ্যাপ আছে সেটা হলো RA2, ইয়ার গ্যাপ 2, আর মাঝখানে যেটা আছে যেটা ঘুরে শ্যাফট বলতেছি যেটা, এটার নাম হচ্ছে হলো রুটর। রুটর কেন বলে, স্টেটর কেন বলে, এগুলো নিয়ে মাথা ঘামায়ও না, তুমি রিলাক্টেন্সের দিকে দেখো। তাহলে RA, তাহলে চারটে রিলাক্টেন্স আমরা বের করবো। কিভাবে বের করবো? প্রতিটার এল দেওয়া আছে, প্রতিটার মিউ আর অবশ্যই দেওয়া থাকবে কোয়েশ্চেন উপরে, আমরা পড়লে এখানে পড়ে বের করতে পারবো উপরে পড়লেই। আর একটা কি লাগবে? লেন্থ লাগবে। আচ্ছা লেন্থ তো আছে, ক্রস সেকশন এরিয়া লাগবে, এই যে ক্রস সেকশনাল এরিয়া দেওয়া আছে। এখন কোয়েশ্চেন যদি তোমাকে বলে যে ইয়ার ক্ষেত্রে কি জানো, এয়ার গ্যাপের ক্ষেত্রে ক্রস সেকশনাল এরিয়া বেশি নাকি কম, সেটা কোয়েশ্চেনে কত পার্সেন্ট বাড়তেছে কিন্তু বলা থাকবে। সো আমরা একটু পড়ি এটা। দ্য মিন ফ্রি পাথগুলা এখানে আবার মেনশন করছে, ক্রস সেকশনাল এরিয়া মেনশন করছে, মিন ফ্রি পাথ অফ রুটর মেনশন করছে, এটা এখানে দেখছি আমরা। ক্রস সেকশনাল এরিয়া অলসো টু বি দ্য, এই যে এখানে এই কথাটা ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে হলো তোমাকে অ্যাজিউম করে নিতে হবে অথবা ওরাই বলে দিবে। ইটস ক্রস সেকশন কার, শ্যাফট অথবা রুটরের ক্রস সেকশনাল এরিয়া অলসো মে বি অ্যাজিউমড টু বি 12 সেন্টিমিটার স্কোয়ার, মানে কৌরায়ের জন্য যত, এটার জন্য তত ধরা যেতে পারে, অ্যাজিউম করতে পারে। বাস্তবে কিন্তু তত হবে না, একটু কম হবে। কেন কম হয় সেই জিনিসটা একটু জাস্ট বলে যাই আমি, এই মেথড তো সমান ধরে আমরা করব। সরি সরি, পিছনে সামনে তো, এই যে দেখো এইটা সামনের দিকে যদি আমরা বাড়াই তাহলে এখানে কিছু গ্যাপ তৈরি হবে, এই যে এই জায়গায় কিছু গ্যাপ তৈরি হবে। তুমি একটু চিন্তা করো, 3 ডাইমেনশনাল ভাবে একটা সার্কেল যদি এখানে ড্র করো, এখানে যদি একটা স্পর্শ ড্র করো, সেই স্পর্শকে এখানে কি করবে, কিছু গ্যাপ তৈরি করবে না? সেই গ্যাপগুলো কিন্তু ক্রস সেকশন এরিয়া থেকে বাদ যাওয়ার কথা, বাট আমরা এই ম্যাথে ওরা বলে দিয়েছে ক্রস সেকশনাল এরিয়া, এই যে এটার ক্রস সেকশনাল এরিয়া আর উপরেরটা ক্রস সেকশনাল এরিয়া সমান ধরতে বলছে, বাট রিয়েলি বাস্তবে একটু কম হবে। তো যদি সমান ধরতে বলছে আমরা সমান ধরি, কখনো যদি কম হয় সে কম নিয়ে তো ওরা বলবেই কত পার্সেন্ট কম হচ্ছে কি হচ্ছে না হচ্ছে, ওগুলো জ্যামিতিক ব্যাপার স্যাপার, ঠিক আছে। কম হলো আমরা বের করে নিতে পারবো রিয়েল লাইফে যখন ইয়া করবো। ইজ ইয়ার গ্যাপ বিটুইন দ্য রুটার এন্ড দি স্টার্টার, এত তাহলে ইয়ার গ্যাপের যে লেন্থ সেটা দেওয়া আছে, দ্য ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য ইয়ার ইনক্লুডিং, এই যে ক্রস এরিয়া এবার 5% ইনক্রিজ টিনক্রিজ এসব কিছু বলেনি, সরাসরি দিয়ে দিছে যে 14 সেন্টিমিটার স্কোয়ার। দ্য আয়রন কোর হ্যাজ দ্য রিলেটিভ পারমিয়াবিলিটি, যে রিলেটিভ পারমিয়াবিলিটি দেওয়া আছে 200, টার্ন 2000 সরি, এটা হলো আর কারেন্ট দেওয়া আছে 1। সো তুমি আশা করি সবগুলো এখন করতে পারবা, সবগুলো এরিয়া আছে দেখো, কোরের এরিয়া আছে যেটাকে ওরা স্টেটর বলতেছে, তারপর হচ্ছে হলো রুটর, এটার যেটাকে শ্যাফট বলতেছি আমি, ওরা যেটা রুটর বলছে, আর হলো ইয়ারেরও ক্রস সেকশন এরিয়া আছে। তো সবগুলো ক্রস সেকশনে আছে, সবগুলো লেন্থ আছে, এলএস, এলআর,
এল এ সবগুলো লেন্থ কিন্তু ছিল ফিগারে এখানে লেখা আছে, সবগুলো মিউ আছে। স্ট্যাটারের মিউ আর হচ্ছে হলো 2000, এটাও 2000, আর এটার ক্ষেত্রে হলো 1, ঠিক আছে। সো এই যে ভ্যালুগুলো পাচ্ছ সেই ভ্যালুগুলো তুমি এখন বসিয়ে চারটা কি বের করবা, রিলাক্টেন্স বের করবা। চারটা রিলাক্টেন্স বের করে সবগুলোকে যোগ করবা। যোগ করলে তুমি টোটাল রিলাক্টেন্স পাবা। এই যে টোটাল রিলাক্টেন্স, তার এফ ইকুয়াল টু এনআই, এন হচ্ছে 200 আর কারেন্ট 1 এম্পিয়ার, তাহলে ফ্লাক্স ইকুয়াল টু এফ বাই আর, তাহলে ফ্লাক্স পেয়ে গেলাম। তারপর বি ইকুয়াল টু হবে ফ্লাক্স বাই এ, তাহলে ফ্লাক্স বাই এ করলে তুমি বি বা ম্যাগনেটিক ফিল্ড পেয়ে যাবা। সো আশা করি তোমরা এই লেকচারটা এনজয় করছো। ঠিক আছে, আশা করতেছি এনজয় করছো। নতুন নতুন জিনিস নতুন নতুন ভাবে দেখতে পাচ্ছ এবং মজাদার ব্যাপারে, কারণ এগুলো আমরা যদি নর্মাল ফিজিক্সের ফর্মুলা দিয়ে করতে যেতাম অনেক কাহিনী করা লাগতো। ঠিক আছে, কি আমাদের যে ভ্যালুগুলো বের করি এগুলোতে কিছু ইরর আছে, 1-2% ইরর আছে, তা না, বাট ইরর কিন্তু আছে। বাট সেই ইররটাও আমরা বাস্তবে হচ্ছে হলো এর চেয়েও আর বেশি ইরর থাকে। রিয়েল লাইফে যখন তুমি হচ্ছে কোনো মেশিন বানাবা বা ইয়া করবে, ডিজাইন করবে, তখন আরো লিকেজ অনেক বেশি থাকবে। হয়তো আমাদের এই ক্যালকুলেশনে খুব বেশি অসুবিধা হবে না আর কি। ঠিক আছে, সো আমরা এই লেকচারটা এই পর্যন্ত রাখি। অলরেডি 40 মিনিটের মতো হয়েছে। নেক্সট দিন আমরা এখান থেকে আবার হচ্ছে হলো পড়া শুরু করব, যেখানে হচ্ছে ম্যাগনেটিক বিহেভিয়ার অফ দ্য ফেরোম্যাগনেটিক মেটেরিয়ালের যে বিহেভিয়ারগুলো আছে তোমরা অলরেডি অনেকের আইডিয়া আছে। ফিজিক্সে পড়ছে, হিস্টোরিসিস বলে কিছু জিনিসপত্র আছে, সেই হিস্টোরিসিস জিনিসগুলো আমরা এটা পুরোটাই হলো একটা বেসিক ফিজিক্সের পার্ট বলতে পারো। এই নেক্সট যে ক্লাসটা হবে আমাদের জন্য মেশিনের সাপেক্ষে যদি আমরা বলি, প্রথম যে দুইটা লেকচার 1 আর আজকের লেকচার 2, এই দুইটা হলো খুব বেশি ইম্পর্টেন্ট আর কি। ঠিক আছে, সো আমরা এই পর্যন্তই রাখি। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।